গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গ্যাস নিক্ষেপ, পদদলন ও শ্বাসরোধে ঝরল ২১ প্রাণ। শুল্ক যুদ্ধের উত্তাপে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, দুই অঞ্চলের অর্থনীতিতে বড় প্রভাবের শঙ্কা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পশ্চিম তীরেও বেড়েছে হামলা। বুরকা, জেনিন, তুলকারেম, নাবলুস সহ অধিকৃত অঞ্চলটির বেশিরভাগ এলাকাতেই তাণ্ডব চালাচ্ছে আইডিএফ। গাজা ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে অঞ্চলটিতে বেড়েছে ইহুদি বসতি স্থাপনকারীদের দৌরাত্ম্য। আগুন দেয়া হচ্ছে পশ্চিম তীরের একটি গ্যারেজে ফিলিস্তিনিদের রাখা গাড়িতে। আগুন যারা দিচ্ছেন তারা ইসরায়েলি বসতি স্থাপনকারী। সিসিটিভি ফুটেজ ও আশপাশের ভবনের সাথে স্যাটেলাইটের দৃশ্য মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে এই ঘটনা বুরকা শহরের। শুধু বুরকা নয়, জেনিন, তুলকারেম, নাবলুস সহ অধিকৃত পশ্চিম তীরের অনেক এলাকাতেই এমন তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের ঘরে ঢুকে নির্যাতন, লুটপাট, ধরপাকড় এখন প্রতিদিনের ঘটনা। ২০২৩-এর অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই পশ্চিম তীরে বেড়েছে ইহুদি বসতি স্থাপনকারীদের দৌরাত্ম্য। উপর্যুপরি হামলায় ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা গাজাও এখন মৃত্যুপুরী। ত্রাণ কেন্দ্র, পানি সরবরাহ কেন্দ্র কিংবা বাস্তুচ্যুতদের তাঁবু, কোনো কিছুই বাদ যাচ্ছে না জায়নবাদী সেনাদের বোমার আঘাত থেকে। প্রতিদিনই ঝরছে শিশুসহ নিরীহ গাজাবাসীদের প্রাণ। ৪ মাসের কঠোর অবরোধে চরম খাদ্য সংকটে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। সামান্য খাবারের জন্য ক্ষুধার্তদের আহাজারি শোনার মতো কান নেই বিশ্ব নেতাদের। জাতিসংঘ বলছে, মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত জিএইচএফ-এর বিভিন্ন ত্রাণ কেন্দ্রে খাদ্য সহায়তা নিতে আসা গাজাবাসীর ওপর হামলায় নিহত হয়েছেন ৮৭৫ জন। উপত্যকার প্রতি ১০ শিশুর একজন ভুগছে অপুষ্টিতে। অনেকেই চিকিৎসার অভাবে ঢলে পড়েছে মৃত্যুর মুখে। নতুন করে উত্তর গাজার ১৬টি স্থান থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। ফলে ফের তাঁবু গুটিয়ে অন্য এলাকায় ছুটতে হচ্ছে বহু মানুষকে। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির বেকা উপত্যকায় হেজবুল্লাহর প্রশিক্ষণ শিবির ও অস্ত্রাগার লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ গেছে অন্তত ১২ জনের। এছাড়া সিরিয়ার সুয়েদা শহরে দ্রুজ সম্প্রদায়কে রক্ষার ছুতোয় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত কয়েকদিন ধরেই সাম্প্রদায়িক দাঙ্গায় উত্তপ্ত শহরটিতে এমন হামলায় আরও জটিল হচ্ছে পরিস্থিতি। রাখি জেসমিন, চ্যানেল 24। গাজায় ত্রাণ নিতে গিয়ে একের পর এক হামলার শিকার ফিলিস্তিনিরা। ইসরায়েল মার্কিন পরিচালিত বিতর্কিত ত্রাণ কার্যক্রমে এবারে মাত্রা ছাড়ালো বর্বরতা। বুধবার ত্রাণ প্রার্থীদের ভিড়ে গ্যাস ছুড়ে মারে ইসরায়েলি সেনারা। ফলে শুরু হয় হট্টগোল, বিশৃঙ্খলা। আর এতে পদদলিত হয়ে এবং গ্যাসের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ঝরে ২১ ফিলিস্তিনির প্রাণ। বর্বরতার মাত্রা ছাড়িয়েছে ইসরায়েল। এ যেন নরকের চিত্র নেমে এসেছে গাজার বুকে। ইসরায়েলের অবরোধে নেই খাবার, নেই ত্রাণ। তাই যখন সহায়তা নিয়ে হাজির হয় মার্কিন ইসরায়েল পরিচালিত ত্রাণ সংস্থা, তখন ঝাঁপিয়ে পড়ে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। আর এতেই হলো কাল, সেই জমায়েতে এলোপাতাড়ি গুলি চালায় জায়নবাদীরা। এই প্রক্রিয়ায় এ পর্যন্ত ৮৭৫ জনকে হত্যা করেছে আইডিএফ। বুধবার ফের ত্রাণকেন্দ্রে প্রাণহানি। এবারে গুলি নয়, ত্রাণ প্রার্থীদের ভিড়ে গ্যাস ছুড়ে মারে ইসরায়েলি সেনারা। ফলে শুরু হয় হট্টগোল, বিশৃঙ্খলা। আর এতে পদদলিত হয়ে এবং গ্যাসের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ঝরে ফিলিস্তিনিদের প্রাণ। এ ঘটনায় অবশ্য নির্লজ্জতার মাত্রা ছাড়িয়ে উল্টো হামাসকে দুষছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। সংস্থাটির দাবি, হামাস সমর্থিত কিছু সশস্ত্র যোদ্ধাদের দেখার পরই শুরু হয় তাদের আগ্রাসন। তবে এ দাবি নাকচ করেছে ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা। আমরা সবাই দৌড়াচ্ছিলাম। গেট বন্ধ দেখে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গিয়েছিল। আমেরিকানরা গ্যাস নিক্ষেপ করেছিল, যা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর ফলেই পদদলিত হয়ে বহু মানুষ মারা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ত্রাণকেন্দ্রে গুলিতে অহরহ প্রাণ ঝরলেও গ্যাসের ধোঁয়ায় ও পদদলনে প্রাণহানি এই প্রথম। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।
গাজার ভয়াবহতা কেবল ফিলিস্তিনিদের নয়, গ্রাস করেছে যুদ্ধে অংশ নেয়া ইসরায়েলি সেনা সদস্যদেরও। যুদ্ধ পরবর্তী ট্রমায় ভুগে আত্মহত্যার পথে পা বাড়াচ্ছেন গাজা থেকে ফিরে আসা ইসরায়েলি সেনারা। গত এক সপ্তাহে জীবন দিয়েছেন ৩ জন ইসরায়েলি সেনা সদস্য। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায়, সম্প্রতি আত্মহত্যার প্রবণতা ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে আত্মহত্যা বৃদ্ধির প্রবণতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। প্রতি মাসে অন্তত 2 জন সৈন্য আত্মহত্যা করছেন। এই সংখ্যা দিন দিন আরও বাড়ছে, যা গোপন করতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি ঊর্ধ্বতন কর্মকর্তারা। সবশেষ গেল সোমবার নাহাল ব্রিগেডের এক সেনা সদস্য আত্মহত্যা করেন। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়, আত্মহত্যা করা সেনা গাজায় সামরিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে আত্মহত্যা করা অবস্থায় তাকে পাওয়া যায়। ইসরায়েলি হারেটস সংবাদপত্র গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নাটকীয়ভাবে সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সামরিক অভিযানে সেনা সদস্যদের মানসিক ক্ষতির বিষয়টি উঠে আসে প্রতিবেদনে। এ বিষয়ে চলছে তদন্ত, ঠিক কী কারণে তারা এ পথ বেছে নিচ্ছেন। এদিকে গত এক সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনীর 3 জন সদস্য আত্মহত্যা করেছেন। এছাড়া 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত কমপক্ষে 15 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। আর 2024 সালে অন্তত 21 জনের আত্মহত্যার ঘটনা ঘটে। যদিও এই পরিসংখ্যান গোপনের চেষ্টা করেছে ইসরায়েলি সরকার। ইসরায়েলি বিরোধী দলের প্রধান ইয়ার ল্যাপিড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স পোস্টে জানান, এমন পরিসংখ্যান কোনোভাবেই উপেক্ষা করা যায় না। এটি আরেকটি যুদ্ধ যা প্রাণ কেড়ে নিচ্ছে। গত বছর এলিরান মিজারাহি নামে এক সেনা সদস্য গাজা যুদ্ধ থেকে ফিরে আত্মহত্যা করেন। মৃত্যুর পর তার পরিবার জানান, তিনি গাজা ছাড়লেও গাজা তাকে ছাড়েনি। পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারে ভুগছিলেন তিনি। গাজা থেকে ফেরার পর ইসরায়েলের হাজার হাজার সেনা পিটিএসডি সহ নানা মানসিক সমস্যায় ভুগছেন। ইপসিতা জামান, চ্যানেল 24। জলবায়ু সংকট মোকাবেলায় সোচ্চার দক্ষিণ আমেরিকার দেশ চিলি। বাতাসে কার্বন নিঃসরণের মাত্রা কমাতে 308টি বৈদ্যুতিক বাস চালু করেছে দেশটি। রাজধানী সান্তিয়াগো সহ আশপাশের এলাকায় চলবে এসব বাস, যার সুবিধা পাবেন 58 লাখের বেশি মানুষ। জীবাশ্ম জ্বালানির যথেচ্ছ ব্যবহারে নিশ্চিত কার্বন পরিবেশের বিরূপ পরিবর্তনের অন্যতম কারণ। এ থেকে রক্ষা পেতে বিদ্যুৎ চালিত বাহনের দিকে ঝুঁকছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। রাজধানী সান্তিয়াগো ও এর আশপাশের এলাকায় চালু করা হয়েছে 3 শতাধিক বৈদ্যুতিক বাস। মঙ্গলবার এসব বিশেষায়িত বাসের উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিচ। এই প্রকল্পকে জলবায়ু সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন চিলির পরিবেশ মন্ত্রী। জলবায়ু সংকট মোকাবেলায় গণপরিবহন খাতকে কার্বন মুক্ত করার লক্ষ্যে কাজ করছি আমরা। 2050 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যের কোঠায় নামানোর অঙ্গীকার পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি আমরা। চলতি বছরের জুলাই থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে চিলির পরিবহন ব্যবস্থায় যুক্ত হবে 1800 বৈদ্যুতিক বাস। এই প্রকল্পের সুবিধা পাবেন দেশটির 58 লাখের বেশি মানুষ। রাখি জেসমিন, চ্যানেল 24। শুল্কের প্রভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার। দেশটির শ্রম বিভাগ জানিয়েছে, জুন পর্যন্ত বছরে ভোক্তা মূল্যস্ফীতি বেড়েছে 3.25%। মূলত ফেব্রুয়ারির পর এ হার বেড়েছে সবচেয়ে বেশি, যার প্রধান কারণ জ্বালানি ও আবাসন খরচ বৃদ্ধি। এদিকে মে থেকে জুন পর্যন্ত কফির দাম বেড়েছে 2.2%, লেবু 2.3, খেলনা 1.8, যন্ত্রপাতি 1.9 ও পোশাকের দাম বেড়েছে 0.4% হারে। পহেলা আগস্ট থেকে ট্রাম্পের দেয়া শুল্ক কার্যকর হলে এই দাম বাড়ার ধারা সামনে আরও বৃদ্ধি পাবে বলছেন বিশ্লেষকরা। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি না ভাঙতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক এক্স হ্যান্ডেলের পোস্টে বাংলাদেশ সরকারের প্রতি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভারত সরকারকেও বিষয়টিতে নজর দিতে বলেছেন মমতা। পোস্টে বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের দাদা প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতিবিজড়িত পৈতৃক বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্তে উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। সেই সাথে বাড়িটি রক্ষায় বাংলাদেশ ও ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে ভারতের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করা হয়। সেই সাথে ঐতিহ্যবাহী বাড়িটি সংস্কার ও পুনর্নির্মাণে বাংলাদেশকে সহযোগিতা করার কথাও জানিয়েছে ভারত। যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যে বাড়ছে শুল্ক যুদ্ধের উত্তাপ। আগামী 1 আগস্ট থেকে ইইউ এর ওপর 30% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় পাল্টা শুল্ক প্রস্তুত করছে ইউরোপ, যার বড় প্রভাব পড়তে পারে দুই দেশের অর্থনীতিতে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্রুত বাড়ছে বাণিজ্য যুদ্ধ। চলতি সপ্তাহে ইইউর ওপর 30% শুল্ক আরোপ করেন ট্রাম্প আগামী 1 আগস্ট থেকে, যা কার্যকর হতে যাচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপ। উদ্বেগের অন্যতম কারণ, ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বড় পতন দেখছে ইউরোপীয় বাজার। নেমেছে ফ্রান্স এবং জার্মানির বন্ড মূল্য, যা শেষবার এমন পতন দেখেছিল 2009 সালে ইউরোপীয় ঋণ সংকটের সময়। ফলে প্রতিক্রিয়া দেখাতেই হতো ইইউকে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের পক্ষ থেকে শুল্ক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। ইউর পাল্টা শুল্কের অন্তর্ভুক্ত থাকছে 72 বিলিয়ন ইউরো বা 84 বিলিয়ন ডলারের ইউএস পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে গাড়ি, বোরবন, বিমান যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্য এবং কৃষিসহ বেশ কিছু পণ্য। 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রায় $1 ট্রিলিয়ন ছুঁয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের পাল্টা প্রতিক্রিয়ায় শুধু মার্কিন শিল্প নয়, বরং কৃষিখাত এবং গৃহস্থালী নানা পণ্যেও আঘাত আসবে। ইউরোপে সয়া, ভুট্টা এবং গৃহস্থালী পণ্যগুলোর উপর শুল্ক আরোপ করা হলে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের একটি বড় অংশ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। গাছ যখন কথা বলে তা শুনতে পায় পোকামাকড় আর বাদুড়ের মতো অনেক স্তন্যপায়ী। প্রকাশিত গবেষণায় এমন উদ্ভাবনের কথা জানিয়েছেন তেল আবিবের একদল গবেষক। জানায়, ভিন্ন ভিন্ন উদ্ভিদের আল্ট্রাসনিক শব্দ শুনতে পায় ভিন্ন প্রজাতির পোকামাকড়রা। গাছের প্রাণ আছে এমন আবিষ্কারের পর তার অনুভূতি, শুনতে বা বলতে পারার সক্ষমতা নিয়েও কাজ করে আসছেন বিজ্ঞানীরা। এবার শব্দের মাধ্যমে উদ্ভিদ ও পোকামাকড়ের যোগাযোগের প্রমাণ পাওয়ার দাবি করেছেন তেল আবিবের একদল গবেষক। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এতে যোগাযোগের এক নতুন দ্বার মানুষের সামনে উন্মোচিত হয়েছে। উদ্ভিদ থেকে নির্গত হওয়া আল্ট্রাসনিক শব্দ মানুষ শুনতে না পেলেও অনেক পোকামাকড় এবং বাদুড়ের মতো অনেক স্তন্যপায়ী তা শনাক্ত করতে পারে। জার্নাল ই-লাইফে প্রকাশিত তাদের গবেষণাপত্রে দেয়া হয় এমন ধারণা। শব্দের প্রভাব বের করতে গবেষকরা স্ত্রী পোকাদের সামনে দুটি সুস্থ টমেটো গাছ রাখেন, যার একটির সঙ্গে জুড়ে দেওয়া হয় একটি স্পিকার, যা আগে থেকে রেকর্ড করে রাখা শুকনো গাছের আল্ট্রাসনিক শব্দ নির্গত করতে থাকে। অন্য টমেটো গাছটি ছিল একেবারেই শব্দহীন। পরে দেখা যায় মথ বা পোকামাকড়রা ওই শব্দহীন গাছকেই বেছে নিয়েছে। এ থেকে ধারণা পাওয়া যায়, ডিম পাড়ার উপযুক্ত স্থান বেছে নিতে তারা শব্দ সংকেতকে কাজে লাগায়। মথদের ওই পছন্দ যে উদ্ভিদ থেকে আসা শব্দ দিয়েই নিয়ন্ত্রিত, তা পরে আরও কিছু পরীক্ষা নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায়। In the previous one, we've shown that plants emit sounds. মথগুলো সুস্থ উদ্ভিদকেই ডিম পাড়ার জন্য বেছে নিয়েছে, আর তারা সেটি নির্ধারণ করেছে শব্দের মাধ্যমে। Ultrasonic spectrum could be heard by many animals and maybe এটা মাত্র শুরু। ভিন্ন ভিন্ন প্রাণী হয়তো ভিন্ন ভিন্ন উদ্ভিদের সাথে যোগাযোগে সক্ষম। ভবিষ্যতে এ নিয়ে আরও অনেক তথ্য সামনে আসবে। এমন আবিষ্কার কৃষি ও কীট নিয়ন্ত্রণে বড়সড় প্রভাব ফেলবে। probably it's not only a signal. এই গবেষণার নেতৃত্ব দেন রিয়া সেলজ্জার ও গাইজের এশেল। তারা কাজ করেছেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ওয়াইজ ফ্যাকাল্টি অফ লাইফ সায়েন্সের 2 অধ্যাপক ইওসি ইওভেল ও লীলাজ হাদানির গবেষণাগারে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।
বিশ্বের প্রথম $4 ট্রিলিয়ন বাজার মূল্যের প্রতিষ্ঠান হয়ে উঠল মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে বাড়ছে ডেটা সেন্টার নির্মাণ, আর তাতে পোয়াবারো অবস্থা এনভিডিয়ার। শুধু তাই নয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় $44 বিলিয়ন, যা গেল বছরের একই সময়ের চেয়ে বেড়েছে 69%। প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে $4 ট্রিলিয়ন বাজার মূল্যের মাইল ফলক ছুঁয়েছে এনভিডিয়া। গেল কয়েক বছর ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উপর আগ্রহ বাড়ায় মার্কিন শেয়ার বাজারে বেশ শক্তিশালী অবস্থান চিপ নির্মাতা এই প্রতিষ্ঠানের। তথ্য বলছে 2023 সালের জুনে প্রথমবার $1 ট্রিলিয়ন ঘরে পা রাখে প্রতিষ্ঠানটি। জুন মাসের শেষ নাগাদ মাইক্রোসফট ও অ্যাপলকে পেছনে ফেলে বাজার মূল্যে শীর্ষে স্থান নেয় এনভিডিয়া। বছর জুড়ে ধারাবাহিক প্রচেষ্টায় কোম্পানিটির শেয়ার দর প্রায় 2.5% বেড়ে দাঁড়ায় $164। সেই সাথে বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় $44 বিলিয়ন, যা গেল বছরের একই সময়ের চেয়ে বেড়েছে 69%। ব্যবসা বাড়াতে 2023 সালে প্রতিষ্ঠানটি প্রতিটি দেশের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ডেটার মাধ্যমে এআই সেন্টার তৈরি করার কাজ শুরু করে। এমন ধারণাকে ইতিবাচকভাবে নেয় বিশ্বের প্রায় 20টি দেশ। এরই মধ্যে চলতি বছরের শুরুতে ইউরোপীয় কমিশন 5টি এআই গিগা ফ্যাক্টরি নির্মাণের জন্য $23 বিলিয়ন বিনিয়োগ করেছে। ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত এআই অবকাঠামো নির্মাণের চুক্তি সই করেছে, যাতে রাজস্ব আসতে পারে $200 বিলিয়ন। অত্যাধুনিক চিপের বাজারে প্রায় 90% নিজেদের দখলে রেখেছে এনভিডিয়া। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।